আসসালামু আলাইকুম, আমি শামীম হাসান। আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের চ্যানেলে। আমরা অনেকেই স্বাধীনতা দিবসের ইতিহাস সম্পর্কে সঠিকটি জানি না। আজ আমি আপনাদের জন্য একটি অ্যাপ নিয়ে আসলাম, যে অ্যাপের সাহায্যে আমরা স্বাধীনতা দিবসের সঠিক ইতিহাসটি জানতে পারবো এবং মার্চ মাসের পটভূমি এবং স্বাধীনতার ঘোষণা এবং আমাদের স্বাধীনতার যুদ্ধ এবং মহাসংগ্রাম নিয়ে যা ঘটেছে সেই সম্পর্কে জানতে পারবো। এই অ্যাপটি সম্পর্কে জানতে ফিরে আসছি ইন্ট্রোর পর। এই অ্যাপটি পাওয়ার জন্য আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে 26শে মার্চ স্বাধীনতা দিবসের ইতিহাস লিখে সার্চ করলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত অ্যাপটি পেয়ে যাবেন। 5 স্টার রেটিংসের এই অ্যাপটি। আপনারা এখান থেকে এই অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, অথবা আপনাদের সুবিধার্থে আমাদের ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে এই অ্যাপটির লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখান থেকেও এই অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। যেহেতু আমার এই অ্যাপটি ডাউনলোড করা ও ইনস্টল করা আছে, তাই আমি ওপেনে ক্লিক করে সরাসরি আমাদের অ্যাপে চলে যাব। এই হলো আমাদের অ্যাপটির ইন্টারফেস পেজ। 26শে মার্চের ইতিহাস। আপনারা বিভিন্ন অপশন এখানে দেখতে পাচ্ছেন। স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতা যুদ্ধে সেক্টর সমূহের তালিকা, 7 মার্চ 1971 এর পটভূমি, ভাষণ, স্বাধীনতার ঘোষণা ও মহাসংগ্রাম, 1971 সালের 25শে মার্চ বাংলাদেশের বুদ্ধিজীবী ও গণহত্যা, শেখ মুজিবুর রহমানের পক্ষে জিয়ার পাঠকৃত স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতা দিবসের ভাবনা শেখ মুজিব, একটি জাতির জন্ম জিয়াউর রহমান, ইসলামের স্বাধীনতা, দেশপ্রেমের গুরুত্ব, যুদ্ধাপরাধীদের বিচারে ইতিহাসের দায়শোধ, 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবসের তাৎপর্য, স্বাধীনতার গুরুত্ব ও মানবিক মর্যাদা, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও বিজয়। তা আমরা এখান থেকে আপনাদের অপশনগুলো পড়ে শুনিয়ে দিব। আমরা প্রথম অপশনটিতে চলে আসলাম। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ছিল 1971 সালে সংগঠিত তৎকালীন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের সশস্ত্র সংগ্রাম, যার মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ করে। 1971 সালের 25 মার্চ রাতের অন্ধকারে পাকিস্তানি সামরিক বাহিনী পূর্ব পাকিস্তানে বাঙালি নিধনে ঝাঁপিয়ে পড়লে একটি জনযুদ্ধের আদলে মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতা যুদ্ধের সূচনা ঘটে। 25 মার্চের কালো রাতে পাকিস্তানি সামরিক বাহিনী ঢাকায় অজস্র সাধারণ নাগরিক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, পুলিশ ও ইপিআরকে হত্যা করে এবং 1970 সালের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাপ্রাপ্ত দল আওয়ামী লীগ প্রধান বাঙালিদের তৎকালীন জনপ্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে। গ্রেফতারের পূর্বে 26শে মার্চের প্রথম প্রহরে তিনি বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করেন। পরিকল্পিত গণহত্যার মুখে সারা দেশে শুরু হয়ে যায় প্রতিরোধ যুদ্ধ। জীবন বাঁচাতে প্রায় 1 কোটি মানুষ পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় গ্রহণ করে। পাকিস্তানি সামরিক বাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইস্ট পাকিস্তান রাইফেলস, ইপিআর, ইস্ট পাকিস্তান পুলিশ, সামরিক বাহিনী, বাঙালি সদস্য এবং সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতাকামী সাধারণ মানুষ দেশকে পাকিস্তানি সামরিক বাহিনীর কবজা থেকে মুক্তি করতে কয়েক মাসের মধ্যে গড়ে তোলে মুক্তি বাহিনী। গেরিলা পদ্ধতিতে যুদ্ধ চালিয়ে মুক্তি বাহিনী সারা দেশে পাকিস্তানি হানাদার বাহিনীকে ব্যতিব্যস্ত করে তোলে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশে ভারতের কাছ থেকে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সাহায্য লাভ করে। ডিসেম্বরের শুরুর দিকে যখন পাকিস্তানি সামরিক বাহিনীর পতন অনিবার্য হয়ে ওঠে, তখন তারা মুক্তি বাহিনীর কাছে পরাজয়ের লজ্জা এড়াবার জন্য এবং মুক্তিযুদ্ধকে আন্তর্জাতিক সংঘর্ষে পরিণত করার উদ্দেশ্যে 3 ডিসেম্বর ভারতে বিমান হামলার মাধ্যমে ভারতের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। অতঃপর ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে। মুক্তিবাহিনী এবং ভারতীয় সামরিক বাহিনীর সম্মিলিত আক্রমণের মুখে ইতোমধ্যে পর্যদুস্ত এবং হতদম্য পাকিস্তানি সামরিক বাহিনী আত্মসমর্পণের সিদ্ধান্ত গ্রহণ করে। 16 ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি 93,000 সৈন্যসহ আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এরই মাধ্যমে 9 মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের অবসান হয়। প্রতিষ্ঠিত হয় বাঙালি জাতির স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। তো এখানে পটভূমি দেখতে পাচ্ছেন। 1947 সালে আগস্ট মাসে ব্রিটিশ শাসনাধীন ভারতীয় উপমহাদেশে স্বাধীন হয় এবং ভারত বিভক্ত হয়ে 2টি পৃথক স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। মুসলিম অধ্যুষিত এলাকা নিয়ে গঠিত হয় পাকিস্তান এবং হিন্দু অন্যান্য ধর্মাবলম্বী অধ্যুষিত অঞ্চল নিয়ে গঠিত হয় ভারত। নবগঠিত রাষ্ট্র পাকিস্তান 2000 মাইলের ব্যবধানে অবস্থিত 2টি প্রদেশের সমন্বয়ে গঠিত হয় পূর্ব পাকিস্তান
অধুনা বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তান। ভৌগোলিক ও সাংস্কৃতিক দিক দিয়ে যোজন ব্যবধানে অবস্থিত এই দুটি অংশের মধ্যে মিল ছিল কেবল সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মে। পাকিস্তানের জন্মলগ্ন থেকেই এর পূর্ব অংশ পশ্চিম অংশের তুলনায় নানাভাবে বঞ্চিত হতে থাকে এবং স্বাধীন বাংলাদেশের জন্মের আগ পর্যন্ত দীর্ঘ 23 বছর ছিল পশ্চিম পাকিস্তান কর্তৃক পূর্ব পাকিস্তানের শাসন বঞ্চনার ইতিহাস। 1970-এর নির্বাচন, 7 মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ। পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি চূড়ান্ত নাটকীয়তার মুখোমুখি হয় যখন 1970 সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তানের সবচেয়ে বড় দল পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। দলটি পূর্ব পাকিস্তানের 169টি আসন হতে 166 আসনে জয়লাভ করে এবং 313 আসন বিশিষ্ট জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পায়, যা আওয়ামী লীগ সরকারকে গঠনের অধিকার প্রদান করে। কিন্তু নির্বাচনে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠতাপ্রাপ্ত দল পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো শেখ মুজিবুর পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার বিরোধিতা করেন। তিনি প্রস্তাব করেন পাকিস্তানের 2 প্রদেশের জন্য থাকবে 2 জন প্রধানমন্ত্রী। 1 ইউনিট কাঠামো নিয়ে ক্ষুব্ধ পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে এরূপ অভিনব প্রস্তাব নতুন করে ক্ষোভের সঞ্চার করে। ভুট্টো মুজিবের 6 দফা দাবি মেনে নিতেও অস্বীকৃতি প্রকাশ করেন। মার্চের 3 তারিখ পূর্ব ও পশ্চিম অংশের এই 2 নেতা পাকিস্তানের রাষ্ট্রপতিকে সঙ্গে নিয়ে দেশের ভাগ্য নির্ধারণের ঢাকায় বৈঠক মিলিত হন, তবে বৈঠক ফলপ্রসূ হয় না। মুজিব সারা দেশে ধর্মঘটের ডাক দেয়। 1971 সালে 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে এক ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। এই ভাষণে তিনি 25 মার্চ জাতীয় পরিষদের অধিবেশনের ঘোষণা দেন। আগেই বাস্তবায়নের জন্য 4 দফা দাবি পেশ করেন। অবিলম্বে সামরিক আইন প্রত্যাহার করতে হবে, সামরিক বাহিনীকে সেনানিবাসে ফিরে যেতে হবে, নিহত ব্যক্তিদের সঠিক সংখ্যা অনুসন্ধান করতে হবে, 25 মার্চে জাতীয় পরিষদের অধিবেশনের আগে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। শেখ মুজিব তার ঐতিহাসিক ভাষণে ঘোষণা করলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার এই ভাষণ গোটা জাতিকে স্বাধীনতার আকাঙ্ক্ষায় উন্মাদল করে তোলে। শেখ মুজিবুর নেতৃত্বাধীন আওয়ামী লীগ 1970 সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়লাভ করে সরকারের গঠনের অধিকার অর্জন করে, কিন্তু পাকিস্তানের সামরিক সরকার ক্ষমতা কোনো পূর্ব পাকিস্তানের মানুষের হাতে ছেড়ে দিতে রাজি ছিল না। যদিও 3 মার্চ ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশনের তারিখ নির্ধারিত হয়, কিন্তু ভেতরে পাকিস্তানি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পশ্চিম পাকিস্তানের নেতা জুলফিকার আলী ভুট্টো এবং সামরিক বাহিনীর অফিসারদের নিয়ে ষড়যন্ত্রে নীল নকশা বুনতে শুরু করেন। 1971 সালে 1 মার্চ কোনো কারণ ছাড়াই 3 তারিখে নির্ধারিত অধিবেশনের বাতিল করা হয়। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ পূর্ব পাকিস্তান সারা দেশে বিক্ষোভের বিস্ফোরণ হয়। ঢাকা পরিণত হয় মিছিলের নগরীতে। বঙ্গবন্ধু সারা দেশে 5 দিনের হরতাল এবং অসহযোগ আন্দোলনের ডাক দেন। তার আহ্বানে সারা পূর্ব পাকিস্তান কার্যত অচল হয়ে যায়। সামরিক সরকার কারফিউ জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, কিন্তু এতে আন্দোলন প্রশমিত হয়নি। 5 দিন হরতাল শেষে 7 মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। মুজিব ও ইয়াহিয়ার বৈঠক। সারা দেশ যখন ক্ষোভ উত্তাল, তখন ইয়াহিয়া খান ঢাকায় এসে শেখ মুজিবের সঙ্গে সরকার গঠন ও ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে আলোচনা শুরু করে, কিন্তু একই সঙ্গে সামরিক বাহিনী পূর্ব পাকিস্তানে গণহত্যা চালানোর পূর্ব প্রস্তুতি গ্রহণ করে থাকে। বেলুচিস্তানের কসাই হিসেবে পরিচিত জেনারেল টিক্কা খানকে পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে ঢাকায় প্রেরণ করা হয়, কিন্তু কোনো বাঙালি বিচারপতি তাকে শপথ পাঠ করাতে রাজি হননি। পূর্ব পাকিস্তানে সৈন্য এবং অস্ত্রশস্ত্র আনা হতে থাকে। 10 থেকে 13 মাসের মধ্যে পাকিস্তান এয়ারলাইন্স তাদের সর্ব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করে পূর্ব পাকিস্তানে জরুরি ভিত্তিতে সরকারি যাত্রী পরিবহন করতে। এই সরকারি যাত্রীদের প্রায় সবাই ছিল সাদা পোশাকে পাকিস্তানি সামরিক বাহিনীর সেনা। MV সোয়াত নামে গোলা বারুদ এবং অস্ত্রশস্ত্র বোঝাই একটি পাকিস্তানি জাহাজ চট্টগ্রামে বন্দরে ভেড়ে, কিন্তু বন্দরের নাবিক এবং শ্রমিকরা মালামাল খালাস করতে অস্বীকার করে। ইস্ট পাকিস্তান রাইফেলসের একটি দল বাঙালি প্রতিবাদকারীদের উপর গুলি চালাতে অস্বীকার করে, যার মাধ্যমে শুরু হয় বাঙালি সৈনিকদের বিদ্রোহ। অনেক আশা সত্ত্বেও মুজিব ইয়াহিয়া বৈঠক সফল হয়নি। 25 মার্চ রাতে পাকিস্তানের রাষ্ট্রীয় ইয়াহিয়া খান পাকিস্তানি সামরিক বাহিনীকে বাঙালি নিধনযজ্ঞের সবুজ সংকেত প্রদান করে সন্ধ্যায় গোপনে পশ্চিম পাকিস্তান যাত্রা করেন।
গণহত্যা ও জনযুদ্ধের সূত্রপাত 1971 সালের বাংলাদেশ গণহত্যা। 25 মার্চ রাতে পাকিস্তানি সামরিক বাহিনী শুরু হয় অপারেশন সার্চলাইটের নামের গণহত্যাযজ্ঞ। এশিয়া টাইমসের ভাষ্য অনুযায়ী সামরিক বাহিনীর বড় বড় অফিসারদের নিয়ে বৈঠকে ইয়াহিয়া খান ঘোষণা করেন, 30 লক্ষ বাঙালিকে হত্যা করো, তখন দেখবে বাকিরা আমাদের হাতে চেপে খাবে। সে পরিকল্পনা মতো 25 মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইট আরম্ভ করে, যার উদ্দেশ্য ছিল বাঙালি প্রতিরোধ গুড়িয়ে দেয়া। এরই অংশ হিসেবে সামরিক বাহিনীর বাঙালি সদস্যদের নিরস্ত্র করে হত্যা করা হয়, ছাত্র বুদ্ধিজীবীদের বিধন করা হয় এবং সারা বাংলাদেশে নির্বিচারে সাধারণ মানুষ হত্যা করা হয়। হত্যাকাণ্ডের খবর যাতে পৃথিবীর অন্যান্য দেশে না পৌঁছায়, সে লক্ষ্যে 25 মার্চ আগে বিদেশি সাংবাদিকদের ঢাকা পরিত্যাগ করতে বাধ্য করা হয়। তারপরও সাংবাদিক সাইমন ব্রিং জীবনের ঝুঁকি নিয়ে ঢাকায় অবস্থান করে ওয়াশিংটন পোস্টের মাধ্যমে সারা পৃথিবীকে এই গণহত্যার খবর জানিয়েছিলেন। যদিও এই হত্যাযজ্ঞের মূল কেন্দ্রবিন্দু ছিল ঢাকা, বাঙালি হত্যা পুরো দেশ জুড়ে চালানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ছিল তাদের বিশেষ লক্ষ্য। একমাত্র হিন্দু আবাসিক হল জগন্নাথ হল পুরোপুরি ধ্বংস করে দেয় পাকিস্তানি সেনাবাহিনী। এতে 600 থেকে 700 আবাসিক ছাত্র নিহত হয়। যদিও পাকিস্তানি সেনাবাহিনী বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ঠান্ডা মাথার হত্যাকাণ্ডের কথা অস্বীকার করেছে, তবে হামিদুর রহমান কমিশনের মতে বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি সেনাবাহিনী ব্যাপক শক্তি প্রয়োগ করেছিল। জগন্নাথ হল এবং অন্যান্য ছাত্র হলগুলো পাকিস্তানিদের হত্যাযজ্ঞের চিত্র ভিডিও টেপে ধারণ করেন তদানীন্তন পূর্ব পাকিস্তানি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বর্তমান বুয়েটের প্রফেসর নুরুল্লাহ। পুরো বাংলাদেশে হিন্দু এলাকাগুলো বিশেষ ক্ষতির সম্মুখীন হন। মধ্যরাতের আগেই ঢাকা পুরোপুরি জল ছিল, বিশেষভাবে পূর্ব দিকের হিন্দু প্রধান এলাকাগুলো। 2 আগস্ট 1971 টাইম সাময়িকের প্রতিবেদন অনুযায়ী হিন্দুরা, যারা মোট শরণার্থীদের 3/4 পাকিস্তানি সামরিক বাহিনীর ক্রোধ এবং আক্রোশে বহন করেছিল। স্বাধীনতার ঘোষণা। টেক্সাসে বসবাসরত মুক্তিযুদ্ধ সামরিক সম্পর্কিত নথি সংগ্রাহক মাহবুবুর রহমান জালাল বলেন, বিভিন্ন সূত্র দলিল থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই প্রমাণিত হয় যে 26 মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যা ছিল তার বা অন্য কারো হয়ে ঘোষণা দেওয়ার অনেক পূর্বে। 25 মার্চে মুজিব ইয়াহিয়া বৈঠক ভেঙে গেল। ইয়াহিয়া গোপনে ইসলামাবাদ ফিরে যান এবং গণহত্যা চালানোর পর পাকিস্তানি সেনারা সেই রাতেই বঙ্গবন্ধু সহ তার 5 বিশ্বস্ত সহকারীকে গ্রেফতার করেন। গ্রেফতার হওয়ার পূর্বে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা লিখে যান। মূল ঘোষণার অনুবাদ নিম্নরূপ: এটাই হয়তো আমার শেষ বার্তা। আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের মানুষকে আহ্বান জানাই, আপনারা যেখানেই থাকুন আপনাদের সর্বস্ব নিয়ে দখলদার সেনাবাহিনীর বিরুদ্ধে শেষ পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যান। বাংলাদেশের মাটি থেকে সর্বশেষ পাকিস্তানি সৈন্যটিকে উৎখাত করা এবং চূড়ান্ত বিজয় অর্জনের আগ পর্যন্ত আপনাদের যুদ্ধ অব্যাহত থাকুক। বিভিন্ন মাধ্যমের ঘোষণাপ্রাপ্ত 25 মার্চ থেকে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল অবস্থানরত সকল সাংবাদিককে পাকিস্তানি সামরিক বাহিনী 2 দিন যাবৎ অবরুদ্ধ করে রাখে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সেখান থেকে ঘোষণা হয় যে শেখ মুজিব পূর্ব পাকিস্তানের 7.5 কোটি জনগণকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক হিসেবে ঘোষণা করেছেন। গত 3 দশকের বেশি সময় ধরে স্বাধীনতার মূল ঘোষক কে ছিলেন তা নিয়ে ব্যাপক বিতর্কিত সৃষ্টি হয়েছে। এই কারণে 1982 সালে সরকারিভাবে একটি ইতিহাস পুস্তক প্রকাশিত হয়, যাতে 3টি বিষয় উপস্থাপিত হয়। শেখ মুজিবুর রহমান একটি ঘোষণাপত্র লিখেন 25 মার্চ মধ্যরাত্রে কিংবা 26 মার্চ প্রথম প্রহরে। শেখ মুজিবুর রহমানের ঘোষণার পত্রটি 26 তারিখে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়, কিন্তু সীমিত সংখ্যক মানুষ সেই সম্প্রচারটি শুনেছিল। 3 পূর্ব বাংলা রেজিমেন্টের মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হয়ে 27 মার্চ চট্টগ্রামের কালুরঘাটে থেকে স্বাধীনতা ঘোষণা করেন, যা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার করে, ফলে বিশ্ব বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা সম্পর্কে জানতে পারে। ঘোষণা ছিল নিম্নরূপ: আমাদের মহান নেতা বাংলাদেশের সর্বাধিনায়ক শেখ মুজিবুর রহমানের হয়ে আমি বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করছি। এটি আরও ঘোষণা করা হচ্ছে যে বাংলাদেশের 7.5 কোটি জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিদের একমাত্র নেতা হচ্ছেন শেখ মুজিবুর রহমান। আমি সেই কারণে আমাদের মহান নেতা শেখ মুজিবুর রহমানের হয়ে বিশ্বের সকল গণতান্ত্রিক রাষ্ট্র, বিশেষ করে বৃহৎ বিশ্ব ও প্রতিবেশীদের কাছে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করছি। পাকিস্তানের সেনাবাহিনীর হামলার ফলে ভয়াবহ গণহত্যা শুরু হয়। অধিকাংশ জনগণের বৈধভাবে নির্বাচিত জনপ্রতিনিধি নিপীড়নকারী। এটি একটি
ক্রূর কৌতুক এবং মিথ্যা অপবাদ, যার কাউকে বোকা বানানো উচিত নয়। বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে প্রধান পদক্ষেপগুলোর মধ্যে প্রথম হতে হবে নিরপেক্ষতা, দ্বিতীয় শান্তি, তৃতীয় সকলের সাথে বন্ধুভাবাপন্ন এবং কারো সম্বন্ধে অজ্ঞানতা নয়। আল্লাহ সহায় হোক। জয় বাংলা। অস্থায়ী সরকার গঠন। 1971 সালের 17 এপ্রিল মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য অস্থায়ী বাংলাদেশের সরকারের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা হয় কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমা, বর্তমান জেলা বৈদ্যনাথতলার অন্তর্গত ভরের পাড়া, বর্তমান মুজিবনগর গ্রামে। শেখ মুজিবুর রহমান এর অনুপস্থিতিতে তাকে রাষ্ট্রপতি করে সরকার গঠন করা হয়। অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব অর্পিত হয় তাজউদ্দিন আহমেদের উপর। বাংলাদেশের প্রথম সরকার দেশি বিদেশি সাংবাদিকের সামনে শপথ গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করে। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠের মাধ্যমে 26 মার্চ হতে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়। 1971 সালের অস্থায়ী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ। বিস্তারিত। 1971 সালে অস্থায়ী বাংলাদেশ সরকার। আগস্টের পরপরই বিপুল অসংখ্যক মুক্তিযোদ্ধা গেরিলা পদ্ধতিতে বাংলাদেশের বিভিন্ন স্থানে পাকিস্তানি সামরিক বাহিনী ও তাদের সহায়তাকারীদের উপর আক্রমণ চালাতে থাকে। পাকিস্তানি সামরিক ঘাঁটি থেকে শুরু করে সামরিক স্থাপনা, যোগাযোগ বিচ্ছিন্ন করার লক্ষ্যে রাস্তাঘাট, সেতু, কালভার্ট ইত্যাদি মুক্তিযোদ্ধাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। গেরিলা হামলায় স্বল্প প্রশিক্ষিত গেরিলা যোদ্ধারা পাকিস্তানি সামরিক বাহিনীকে নাজেহাল করে তোলে। রাজধানীর ঢাকাতেও ক্রাক প্লাটুন বেশ কয়েকটি দুঃসাহসী অভিযান চালায়। 1971 সালে 16 আগস্ট মুক্তিবাহিনীর নৌ কমান্ডোরা অপারেশন জ্যাকপটের মাধ্যমে চট্টগ্রাম বন্দরে নোঙর করে থাকা পাকিস্তানি যুদ্ধজাহাজগুলো মাইন দিয়ে ধ্বংস করে দেয়। ধীরে ধীরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল শত্রুমুক্ত হতে শুরু করে। মুক্তিযুদ্ধ জুলাই থেকে সেপ্টেম্বর। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কালপুঞ্জি। ঢাকায় গণহত্যা চালানোর পর পাকিস্তানি বাহিনী 10 এপ্রিলের মধ্যে সারা বাংলাদেশে নিজেদের আয়ত্তে আনার পরিকল্পনা করে, কিন্তু সামরিক বাহিনী, বাঙালি সদস্যরা এবং ছাত্র ও সাধারণ জনতা তাদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলে। চট্টগ্রাম বাঙালি সেনাবাহিনীর সদস্য ও ইপিআর এর সদস্যরা বিদ্রোহ করে শহরের বড় অংশ নিয়ন্ত্রণ নিয়ে নেয়। চট্টগ্রাম শহরের নিয়ন্ত্রণ পেতে পাকিস্তানি বাহিনীকে যুদ্ধজাহাজ থেকে গোলাবর্ষণ করতে হয় এবং বিমান আক্রমণ চালাতে হয়। মার্চের শেষ দিক থেকে পাকিস্তানি সামরিক বাহিনী বাংলাদেশের গ্রামগঞ্জে ছড়িয়ে পড়তে শুরু করে। আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং হিন্দু ধর্মাবলম্বীদের বিশেষভাবে তাদের রোষের শিকার হয়। দলে দলে মানুষ ভারতের সীমান্তের দিকে পলাতে শুরু করে। এপ্রিল থেকে শুরু হয় শরণার্থী এই স্রোত নভেম্বর পর্যন্ত অব্যাহত ছিল এবং এই সময় প্রায় 1 কোটি শরণার্থী ভারতে আশ্রয় গ্রহণ করে। তো এরপর হলো আমরা মার্চের পটভূমি সম্পর্কে জানবো। তো 3 মার্চ 1971 পাঞ্জাব পাকিস্তান ফ্রন্ট পিপিএফ ভুট্টোর ভূমিকার চরম নিন্দা করেন। তারা বাংলার জনগণের প্রতি অত্যাচার বন্ধের আহ্বান জানান। 4 মার্চ 1971 বঙ্গবন্ধু সকল ব্যাংকে সরকারি ও আধা সরকারি কর্মচারীদের বেতন পরিশোধের জন্য নির্দেশ দেন। দুপুরে 2টা থেকে বিকাল 4টা পর্যন্ত শুধুমাত্র বেতন পরিশোধের জন্য ব্যাংক খোলা রাখতে বলেন এবং সর্বোচ্চ বেতন পরিশোধের সীমা নির্ধারণ করে দেন 15,000 টাকা। 5 মার্চ 1971 মার্শাল ল অথরিটি সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। দেশব্যাপী আন্দোলন আরও জোরদার হতে থাকে। 6 মার্চ 1971 সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলতে থাকে। দেখতে দেখতে এসে পড়ে 6 মার্চ। আন্দোলনরত জনগণকে সমর্থন জানাতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনে যোগ দেয়। এছাড়াও এদিন 7 মার্চ পক্কালে ইয়াহিয়া খান, 6 মার্চ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পরিস্থিতি বাগে আনতে, 10 মার্চ ঢাকায় গোল টেবিল বৈঠক এবং 25 মার্চ জাতীয় পরিষদ অধিবেশন ঢাকার ঘোষণা করেন। উদ্দেশ্য ছিল 7 মার্চের জনসভাকে স্নান করে দেয়া এবং তিনি লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানকে পূর্ব পাকিস্তানের নতুন গভর্নর নিয়োগ দেন। ঐতিহাসিক 7 মার্চ বাংলাদেশ স্বপ্ন চূড়ান্ত সেই ভাষণে 7 মার্চ রেসকোর্স ময়দানে লাখ লাখ জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং স্বাধীনতা লাভের প্রতি আকাঙ্ক্ষায় স্লোগান স্পষ্টই বুঝিয়ে দিচ্ছে বাংলাদেশের জনগণ আর পাকিস্তানে বসবাস করতে চায় না। জনগণ স্বাধীন চায়, কিন্তু স্বাধীনতা লাভের পথটি খুবই কঠিন ছিল, যা জানতেন এবং বুঝতেন নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি রাষ্ট্র রাজনীতিকে কত গভীর প্রজ্ঞা দিয়ে বুঝতেন তা বোঝা গেল 18 মিনিটে ইতিহাস কাঁপানো মহান দীপ্ত ভাষণ। এই ভাষণ মুখস্থ বুলি
আওড়ানো কিন্তু কিছু শব্দ নয়, প্রাণের আবেগ আর রাজনৈতিক চূড়ান্ত প্রজ্ঞার সেই ভাষণ ছিল জাতির মুক্তির রূপরেখা। বঙ্গবন্ধু এক মহাকাব্য রচনা করে গেলেন, দীপ্ত কণ্ঠে উচ্চারণ করে গেলেন বাঙালির হাজার হাজার বছরের চাওয়া পাওয়া ও দুঃখ কষ্টের কথা। সর্বকালের সেরা বাঙালির শ্রেষ্ঠ ভাষণটি কোট করছি। ভাইরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সকলে জানেন এবং বোঝেন আমরা জীবন দিয়ে চেষ্টা করছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। বাংলার মানুষ মুক্তি চায়, মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ অধিকার চায়। কি অন্যায় করেছিলাম? নির্বাচনে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে ও আওয়ামী লীগকে ভোট দেন। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এদেশের ইতিহাসকে গড়ে তুলব। এদেশের মানুষ অর্থনৈতিক ও রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি পাবেন। কিন্তু দুঃখের সঙ্গে বলছি, বাংলাদেশের করুণ ইতিহাস, বাংলার মানুষ রক্তের ইতিহাস, এই রক্তের ইতিহাস মুমূর্ষু মানুষের করুণ আর্তনাদ, এদেশের ইতিহাস, এদেশের মানুষের রক্তে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1972 সালে আমরা রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গতিতে বসতে পারিনি। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর আমাদের গোলাম করে রেখেছে। 1969 সালে আন্দোলনে আইয়ুব খান পতনের পরে ইয়াহিয়া এলেন। ইয়াহিয়া খান সাহেব বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপর অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো, প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি। আমি শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করেছিলাম। 15 ফেব্রুয়ারি তারিখে আমাদের জাতীয় পরিষদের অধিবেশন দিন। তিনি আমার কথা রাখলেন না, রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন মার্চ মাসের প্রথম সপ্তাহে সভা হবে। আমি বললাম অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব। এমনকি এত পর্যন্ত বললাম যদি ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজনের মতেও যদি তার ন্যায্য কথা হয় আমরা মেনে নেব। ভুট্টো সাহেব এখানে ঢাকায় এসেছিলেন, আলোচনা করলেন, বলে গেলেন আলোচনার দরজা বন্ধ নয়, আরও আলোচনা হবে। তারপর অন্যান্য নেতাদের সঙ্গে আবার আলোচনা করলাম, আলাপ করে শাসনতন্ত্র তৈরি করব। সবাই আসুন, বসুন, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করব। তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি আসে তাহলে কসাই খান হবে অ্যাসেম্বলি। তিনি বললেন যারা যাবে তাদের মেরে ফেলে দেওয়া হবে, আর যদি কেউ অ্যাসেম্বলি আসে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত সব জোর করে বন্ধ করা হবে। আমি বললাম অ্যাসেম্বলি চলবে। আর হঠাৎ মার্চের 1 তারিখ অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। ইয়াহিয়া খান প্রেসিডেন্ট হিসেবে অ্যাসেম্বলি ডেকেছিলেন, আমি বললাম যাব। ভুট্টো বললেন যাবে না। 35 জন সদস্য পশ্চিম পাকিস্তান থেকে এলেন। তারপর হঠাৎ বন্ধ করে দেওয়া, দোষ দেওয়া হলো, বাংলার মানুষের দোষ দেওয়া হলো আমাকে। দেশের মানুষ প্রতিবাদে মুখর হয়ে উঠল। আমি বললাম শান্তিপূর্ণভাবে হরতাল পালন করুন। আমি বললাম আপনারা কলকারখানা সবকিছু বন্ধ করে দেন। জনগণ সাড়া দিল, আপন ইচ্ছায় জনগণের রাস্তায় বেরিয়ে পড়ল, সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলো। আমি বললাম আমরা জামা কেনার পয়সা দিয়ে অস্ত্র পেয়েছি বহু শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য। আজ সেই অস্ত্র দেশের গরিব দুঃখ মানুষের বিরুদ্ধে তার বুকের উপর হচ্ছে গুলি। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা বাঙালিরা যখন ক্ষমতায় যাবার চেষ্টা করছি তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। আমি বলেছিলাম জেনারেল ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান কিভাবে আমরা গরিবের উপর, আমার বাংলা মানুষের বুকের উপর গুলি করা হয়েছে, কিভাবে আমার মায়ের কোল খালি করা হয়েছে, কি করে মানুষ হত্যা করা হয়েছে। আপনি আসুন, আপনি দেখুন। তিনি বললেন আমি 10 তারিখে রাউন্ড টেবিল কনফারেন্স ডাকবো। আমি বলেছি কিসের অ্যাসেম্বলি বসবে, কার সঙ্গে কথা বলবো? আপনারা যারা আমার মানুষের রক্ত নিয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। 5 ঘন্টা গোপন বৈঠকে সমস্ত দোষ তারা আমাদের বাংলা মানুষের উপর দিয়েছিল, তাই আমরা 25 তারিখ অ্যাসেম্বলি ডেকেছেন। রক্তের দাগ শুকায় নাই। 10 তারিখকে বলেছি রক্তে পাড়া দিয়ে, শহীদের উপর পাড়া দিয়ে অ্যাসেম্বলি খোলা চলবে না। সামরিক আইন, মার্শাল ল, ইউথ ড্র করতে হবে। সমস্ত সামরিক বাহিনী লোকদের ব্যারাকে ঢুকতে হবে। যে ভাইদের হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে, আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপর বিবেচনা করে দেখবে আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কিনা। এর পূর্বে অ্যাসেম্বলিতে আমরা বসতে পারি না। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, এদেশের
মানুষের অধিকার চাই। আমি পরিষ্কার অক্ষরে বলে দিবার চাই যে আজ থেকে এই বাংলাদেশ কোর্ট কাছারি আদালত ফৌজদারি আদালত শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকিবে। গরিবের যাতে কষ্ট না হয়, যাতে আমরা মানুষ কষ্ট না করে, সেজন্য সমস্ত জিনিসগুলো আছে সেগুলো হরতাল কাল থেকে চলবে না। রিক্সা, গরুর গাড়ি, রেল চলবে, শুধু সেক্রেটারিয়েট ও সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, সেমি গভর্নমেন্ট দপ্তর হপ্তা কোনো কিছুই চলবে না। 28 তারিখ কর্মচারীরা গিয়ে বেতন নিয়ে আসবেন। এরপর যদি বেতন দেয়া না হয়, এরপর যদি একটি গুলি চলে, এরপর যদি আমার লোককে হত্যা করা হয়, তোমাদের কাছে আমাদের অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা বন্ধ করে দিবে। আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো। সৈন্যরা তোমরা আমাদের ভাই, তোমরা ব্যারাকে থাকো, আমাদের কেউ কিছু বলবে না, কিন্তু আর তোমরা গুলি করবার চেষ্টা করো না। 7 কোটি মানুষের দাবায়ে রাখতে পারবা না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। আর যে সমস্ত লোক শহীদ হয়েছে, আমরা আওয়ামী লীগ থেকে যদ্দূর পারি সাহায্য করতে চেষ্টা করব। যারা পারেন আওয়ামী লীগ অফিসে সামান্য টাকা পয়সা পৌঁছে দেবেন। আর 7 দিন হরতালে শ্রমিক ভাইরা যোগদান করেছে, প্রত্যেক শিল্পের মালিক তাদের বেতন পৌঁছে দেবেন। সরকারি কর্মচারীদের বলি, আমি যা বলি তা মানতে হবে। যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হচ্ছে ততদিন ওয়াপতার ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। শুনুন, মনে রাখুন, শত্রুর পেছনে ঢুকেছে আমাদের মধ্যে, আত্মকলহ সৃষ্টি করবে, লুটুতরাজ করবে। এই বাংলায় হিন্দু মুসলমান যারা আছে আমাদের ভাই, বাঙালি অবাঙালি তাদের রক্ষা করার দায়িত্ব আমাদের ওপর। আমাদের যেন বদনাম না হয়। মনে রাখবেন, রেডিও যদিও আমাদের কথা না শোনে, তাহলে কোনো বাঙালি রেডিও স্টেশন যাবে না। যদি টেলিভিশন আমাদের নিউজ না দেয়, তাহলে কর্মচারীরা টেলিভিশনও যাবে না। দুর্ঘটনা ব্যাংক খোলা থাকবে যাতে মানুষ তাদের ময়নাপত্র নিতে পারে। পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে 1 পয়সাও চালান হতে পারবে না। টেলিফোন, টেলিগ্রাম আমাদের এই পূর্ব বাংলা চলবে এবং বাংলাদেশের নিউজ বাইরে পাঠানো চলবে। এই দেশের মানুষকে খতম করার চেষ্টা চলছে। বাঙালিরা বুঝে সুঝে কাজ করবে। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ করে তুলুন এবং আমাদের যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকুন। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। সেই রাতের আওয়ামী লীগ 10 দফার ভিত্তিতে দাবি আদায় না হওয়া পর্যন্ত অহিংস অসহযোগ আন্দোলনের ডাক দেয়। টিক্কা খান ঢাকায় আসেন। বিভিন্ন স্থানে বাঙালি সংঘর্ষ ও সামরিক বাহিনীর গুলিবর্ষণ ঘটনা ঘটে। 7 মার্চ হয়ে উঠল স্বাধীনতা সংগ্রামের এক অনন্য, অসাধারণ ঐতিহাসিক দিবস, মাইলফলক, যেখান থেকে পিছিয়ে আসা গোটা জাতির পক্ষে আর সম্ভব ছিল না। সূচিত হলো পাকিস্তানের সরকার এবং রাষ্ট্র ব্যবস্থার প্রতি অসহযোগ আন্দোলন। 8 মার্চ 1971 পূর্ব পাকিস্তান ছাত্রলীগের নামকরণ শুধু ছাত্রলীগ ঘোষণা করা হয় এবং স্বাধীন বাংলাদেশের ছাত্র সংগ্রাম পরিষদের গঠন আহ্বান জানা হয়। 9 মার্চ 1971 এদিনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পল্টনে ময়দান ভাষণ দেন। ইয়াহিয়াকে তাই বলি, অনেক হইয়াছে আর নয়, তিক্ততা পারাই আর লাভ নাই। লাকুম দিন হুকুম অলিয়া দিন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। এই নিয়মে পূর্ব বাংলার স্বাধীনতা স্বীকার করে নাও। শেখ মুজিবের নির্দেশ মতো আগামী 25 তারিখের মধ্যে কোনো কিছু করা না হলে আমি শেখ মুজিবুর রহমানের সঙ্গে মিলিত হইয়া 1952 সালের ন্যায় তুমুল আন্দোলন গড়ে তুলব। ভাসানী এদিন 14 দফা ঘোষণা করেন। বিভিন্ন আন্দোলন চলতে থাকে, প্রাণহানিও থেমে থাকেনি। 10 মার্চ 1971 সরকারি ও আধা সরকারি সংস্থার প্রতি আওয়ামী লীগের পক্ষ থেকে তাজউদ্দিন আহমেদের নির্দেশাবলী দেন। 11 মার্চ 1971 ছাত্র ইউনিয়ন কর্তৃক স্বাধীন পূর্ব বাংলার কায়েমের সংগ্রাম আহ্বান। জনগণের প্রতি ছাত্র ইউনিয়নের যে আহ্বান ছিল, রাজনৈতিক প্রচার অব্যাহত রাখুন, গ্রাম অঞ্চলে কৃষকদের মতেই ইহা ছড়াইয়া দিন। সর্বত্র সংগ্রাম কমিটি ও গণবাহিনী গড়িয়া তুলুন। শত্রু মোকাবেলায় প্রস্তুত থাকুন। যে কোনো রূপ দাঙ্গা হাঙ্গামা উস্কানি প্রতিরোধ করুন। শান্তি শৃঙ্খলা নিজ উদ্যোগে বজায় রাখুন। এই সংগ্রামের সফলতার জন্য সকল গণতান্ত্রিক সংগ্রামের শক্তির একতা গঠনের জোর
আওয়াজ তুলুন। 13 মার্চ 1971 আওয়ামী লীগের প্রতি জাতীয় পরিষদের সংখ্যালঘিষ্ঠ দলগুলো সমর্থন। 15 মার্চ 1971 শেখ মুজিবের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে ইয়াহিয়া ঢাকায় আসে, কিন্তু একটি প্রেস কনফারেন্সে ভুট্টো ঘোষণা দেন সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠন করবেন না। 18 মার্চ অসহযোগ আন্দোলনের 16 দিনে পদার্পণ করে। এই আন্দোলনে ঢেউ গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে পড়ে। 20 মার্চ জয়দেবপুরে রাজবাড়িতে অবস্থিত ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি ব্যাটালিয়ন তাদের হাতিয়ার ছিনিয়ে নেয়ার ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়। গ্রামের পর গ্রাম থেকে মানুষ এসে প্রতিরোধ গড়ে তুলে। সবাই মিলে টঙ্গী জয়দেবপুর মোড়ে ব্যারিকেড গড়ে তুলে নবনির্বাচিত জাতীয় পরিষদ সদস্য শামসুল হকের নেতৃত্বে 23 মার্চ 1971 পাকিস্তানের জাতীয় দিবস আওয়ামী লীগ প্রতিরোধ দিবস হিসেবে পালন করেন। ফলাফলবিহীন আলোচনা চলতে থাকে। সর্বত্র বাংলাদেশের নতুন জাতীয় পতাকা উত্তোলিত হয়। 25 মার্চ 1971 আলোচনা ভেঙে যায়। ইয়াহিয়া ও ভুট্টো গোপনে পাকিস্তান চলে যায় এবং শেখ মুজিবকে বন্দী করে করাচি নিয়ে যাওয়া হয়। মুজিবকে সে রাতে তার গ্রেফতারকে কিভাবে করেছিল পাকিস্তানি তরফ, এই ঘটনার নায়ক ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত জহির আলম খান। সে সময় মেজর পদবীধারী এই স্পেশাল সার্ভিস গ্রুপ অফিসার পাকিস্তানি সামরিক অফিসারদের ঐতিহ্য ধরে রেখে একটা বই লিখেছেন, দ্য ওয়ে ইট ওয়াজ নামে। চলুন শুনি তার সেই বীরত্বের কাহিনী। শিরোনামে বিগ বার্ড শব্দটি ব্যবহার করা হয়েছে কারণ অপারেশন সার্চলাইটের মুজিবের কোডনেম ছিল এটি। মুজিবকে অপহরণের কৃত পরিকল্পনা ও তার কর্মপন্থার সার্বিক বর্ণনা পাবেন এখানে। এরপর আসে ইতিহাসের ভয়াতম কালো রাত্রি, বাঙালির ইতিহাসে সবথেকে আতঙ্কের রাত। যাবার আগে সামরিক সরকার গণহত্যার নির্দেশ দিয়ে যায়। ইতোমধ্যে ব্যাপক পাকিস্তানি সৈন্যের সমাগম ঘটে। অপারেশন সার্চলাইটের নামে নির্বিচারে গণহত্যা শুরু হয় এ রাতেই। 25 মার্চ কালো রাত ও অপারেশন সার্চলাইট অপারেশনে নেমেছে পাকিস্তানি সেনাবাহিনী। নির্বিচার হত্যার জ্বালাও পোড়াও স্বাধীনতাকামী বাঙালির কণ্ঠ বুলেট দিয়ে চিরতরে স্তব্ধ করার আনুষ্ঠানিক যাত্রা। এই অপারেশনের মূল লক্ষ্য ছিল ইপিআর, ইস্ট পাকিস্তানের রাইফেলস, বর্তমানে বিজিপি, পুলিশ ও বাঙালি সেনা সদস্যের নিরস্ত করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আওয়ামী লীগের নেতা এবং গুরুত্বপূর্ণ 16 জন ব্যক্তির বাসায় হানা দিয়ে তাদের গ্রেফতার। জ্বলছে ঢাকা, মরছে বাঙালি, একই সঙ্গে শুরু হয়ে গেছে মুক্তিযুদ্ধ, স্বাধীনতার প্রথম প্রহর। 25 মার্চ পাকিস্তানের শাসক শ্রেণী প্রতিশ্রুত জাতীয় পরিষদের অধিবেশনের পরিবর্তে কামান, ট্যাঙ্ক, গোলাবারুদ নিয়ে নিরস্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে। ঢাকার এই অপারেশন বিভিন্ন দায়িত্বে ছিল 13 ফ্রন্টিয়ার ফোর্স। ঢাকা সেনানিবাস আক্রান্ত হলে সেটা সামাল দিতে রিজার্ভ হিসেবে রাখা হয়েছিল তাদের 43 লাইট অ্যান্টি এয়ারক্রাফট রেজিমেন্ট তেজগাঁও বিমানবন্দর দায়িত্বে। 22 বেলুচি পিলখানায় ইপিআরদের নিরস্ত্রীকরণ এবং তাদের ওয়্যারলেস এক্সচেঞ্জ দখলের দায়িত্বে। 32 পাঞ্জাব রাজারবাগ পুলিশ লাইনের দায়িত্বে। 18 পাঞ্জাব নবাবপুর সহ পুরান ঢাকার হিন্দু বসতি দখলের দায়িত্বে। এর পরের অপশনটি হলো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সেক্টর সমূহ তালিকা। 11টি সেক্টর ছিল। এখানে প্রত্যেকটি সেক্টর কোন জেলায় অবস্থিত তা খুব সুন্দর করে দেয়া আছে, আপনারা এগুলো দেখে নেবেন। এছাড়াও 1971 সালের 25 মার্চ বাংলাদেশের বুদ্ধিজীবী ও গণহত্যা কিভাবে হয়েছিল তা এখানে দেয়া আছে এবং ইসলামের স্বাধীনতা দেশপ্রেমের গুরুত্ব এখানে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া আছে, তা আপনারা এখান থেকে দেখে নেবেন। এবং 26 মার্চ আমাদের করণীয় এবং স্বাধীনতা দিবসের তাৎপর্যগুলো এখানে পাবেন। স্বাধীনতার গুরুত্ব, মানবিক ও মর্যাদা এখানে দেয়া আছে। তা আমরা পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও বিজয় নিয়ে এখন প্রতিবেদনটি দেখব। তো দেখতে পাচ্ছেন ডিসেম্বর শুরুতে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে ভারত প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ে। মুক্তিবাহিনীর ও ভারতীয় সামরিক বাহিনীর সম্মিলিত আক্রমণের মুখে ইতিমধ্যে পর্যুদুস্ত হতদম্য পাকিস্তানি সামরিক বাহিনীর আত্মসমর্পণের সিদ্ধান্ত করেন। 16 ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি সামরিক বাহিনী কর্মকর্তা সহ 93,000 সৈন্যসহ আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। এরই মাধ্যমে 9 মাস ব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের অবসান ঘটে প্রতিষ্ঠিত হয় বাঙালি জাতির এবং বাংলাদেশ নামে একটি নতুন রাষ্ট্র। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের অ্যাপটি। তো এই অ্যাপের মাধ্যমে আপনারা স্বাধীনতার যেই
শুরু হয়েছিল এবং স্বাধীনতার দিবসের যা যা ছিল তা সব এখান থেকে পেয়ে যাবেন এবং সঠিক ধারণা এখান থেকে পাবেন। সো এই ছিল আমাদের ভিডিওটি। আমাদের ভিডিওটি আপনাদের পছন্দ হলে বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।